আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 35 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলোর সলিউশন করছিলাম। যারা আগের পার্টগুলো দেখোনি চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, এই ভিডিওতে যে 16খানা প্রশ্ন আমি নিয়েছি সেই প্রশ্নগুলো এসেছিল 2016 সালে এসএলএসটি কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তার মানে এই পুরো সেটটা কিন্তু আমাদের 2016 সালের কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে। তো চলো সময় নষ্ট করে প্রথম প্রশ্ন কি বলছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে চিপ কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়াজ। মেন কম্পোনেন্টটা কি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারে? আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, ভ্যাকিউম টিউব হচ্ছে ফার্স্ট জেনারেশনে ছিল। সেকেন্ড জেনারেশনে কি আসলো? ট্রানজিস্টার। থার্ড জেনারেশনে আইসি ইন্টিগ্রেটেড চিপ। এইভাবে কিন্তু আমাদের জেনারেশন কিন্তু একে একে এগিয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন বলছে টুস কমপ্লিমেন্ট অফ দিস নাম্বার। এই নাম্বারটা দেওয়া রয়েছে, তার টুস কমপ্লিমেন্ট বার করতে বলেছে। তো টুস কমপ্লিমেন্ট বার করা খুবই সোজা জিনিস, অলরেডি তলায় করে রেখেছি আমি। যেটা দিয়েছিল তাকে প্রথমে ইনভার্ট করবো, মানে ফার্স্ট ওয়ান কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তার সঙ্গে যদি এক যোগ করে তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু টুস কমপ্লিমেন্ট। তো অলরেডি আমি করে রেখেছি বলে আর তোমাদের জিনিসটাকে হাতে করে দেখালাম না। এটা হচ্ছে বেসিক আইডিয়া। আশা করি এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি তোমাদের এই আইডিয়া ক্লিয়ারই রয়েছে। তো অ্যান্সার কিন্তু আমাদের সি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ওয়ান্ডারফুল প্রশ্ন বলতে পারি আমি। দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ নিডেড টু কনস্ট্রাক্ট বাইনারি মডিউল এন কাউন্টার। দেখো আমরা অলরেডি কাউন্টার একটু বেসিক আইডিয়া হলেও জানি যে কাউন্টার কি জিনিস। কাউন্টিং সিকোয়েন্স জেনারেট করে ফ্লিপ ফ্লপের দ্বারা, টি ফ্লিপ ফ্লপ দিয়ে আমাদের কাউন্টার তৈরি হয়। এগুলো বেসিক আইডিয়া কাউন্টারের। তো সেই সূত্রে দাঁড়িয়ে বলছে যখনই আমাদের মডিউলো 1, মডিউলো 2, মডিউলো 3 এরকম যখন কাউন্টার ডিজাইন করতে হয় তখন কতগুলো ফ্লিপ ফ্লপ লাগে তার একটা জেনারেল ফর্মুলা আছে, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে সিলিং ভ্যালু নেবো আমরা প্রথমে লগ বেস টু এন। ঠিক আছে, দেখো এখানে যদি একটা কথা বলি, এরকম প্রশ্ন কিন্তু আমাদের আগামী দিনে দিতেই পারে। যদি এন এর ভ্যালু 12 বলে দিত, মানে আমাদের মড 12 আমাদের কাউন্টার ডিজাইন করতে হতো, তাহলে গল্পটা কি? মড 12 মানে 0 থেকে 11 গিয়ে আবার আমাদের 0 চলে যাবে। এইভাবে কাউন্টিংটা চলবে। আমি যদি মড 3 কাউন্টার বলি তাহলে 0 1 2 আবার 0 1 2 এইভাবে চলতে থাকবে। তো সেই সূত্রে কতগুলো ফ্লিপ ফ্লপ আমাদের লাগবে প্রশ্ন এরকম রয়েছে। তাহলে অ্যান্সার হবে লগ বেস টু এন, কিন্তু তার সিলিং ভ্যালু, প্রশ্নে সিলিং ভ্যালুটা না দিলেও আমাদের বেসিক জেনারেল হয়ে যাবে ডি, লগ বেস টু এন। সিলিং ভ্যালু কেন নিই? যদি পয়েন্টে আসে তাহলে ওটাকে রাউন্ড অফ করে তার পরের স্টেটে নিয়ে যাই। যদি আমাদের এখানে কোনোভাবে 12 আসতো তাহলে 12 মানে কি লগ বেস 2। আমি যদি এখানে 8 দিতাম তাহলে কিন্তু ডাইরেক্ট 3টে ফ্লিপ ফ্লপ লাগতো। লগ বেস 2 8 মানে হচ্ছে আমাদের কিন্তু 3 লাগতো। যদি আমাদের 12 হতো তাহলে 3 পয়েন্ট সামথিং হচ্ছে, এক্সাক্ট অ্যামাউন্টটা না বললো 3 পয়েন্ট সামথিং, যেটার সিলিং ভ্যালু হলে কি হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। তাহলে 4টে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে। এইভাবে এই প্রশ্নগুলো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং মেমোরি নিডেড রিফ্রেশিং। কোন মেমোরিতে আমাদের রিফ্রেশিং গল্প দরকার পড়ে? ওটা হচ্ছে আমাদের ডি র্যামে। আমাদের র্যামকে দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় এস র্যাম, একটাকে বলে ডি র্যাম। যারা এখন এই কনসেপ্টগুলো দেখোনি, আমার কিন্তু অলরেডি একটা প্লেলিস্ট রয়েছে কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনে, যেখানে পুরো কনসেপ্টগুলোকে আমি ক্লিয়ার করেছি। তো ডি র্যামের মধ্যে কিন্তু আমাদের রিফ্রেশিং সার্কিট লাগে বলে ওটা কিন্তু এস র্যামের থেকে অনেকটা স্লো কাজ করে। এস র্যামের মধ্যে এটাকে বলা হয় সিনক্রোনাইজ র্যাম, ডি হচ্ছে ডাইনামিক র্যাম, সরি এস কে বলা হয় স্ট্যাটিক র্যাম বলা হয়, সিনক্রোনাইজ না, স্ট্যাটিক র্যাম। আর ডি কে বলা হয় ডাইনামিক র্যাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে স্ট্যাটিক র্যামের মধ্যে কোনো রিফ্রেশিং সার্কিট থাকে না বলে ওটা অনেকটা দাম বেশি পড়ে এবং ওর কাজও কিন্তু খুব তাড়াতাড়ি করে বলে এই পরবর্তীকালে এস র্যাম দিয়ে কিন্তু আমাদের ক্যাশ মেমোরি তৈরি হয়। আর আমাদের ডি র্যাম দিয়ে আমাদের মেন মেমোরি বা র্যাম আমাদের কিন্তু তৈরি হয়। এই জন্য আমাদের DDR3 DDR4 এইভাবে আমরা গল্পগুলো এইভাবেই বলি কিন্তু আমরা। তো সেই সূত্রে অ্যান্সার কিন্তু আমাদের ডি র্যাম হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে। পরের প্রশ্ন বলছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ বাইনারি নাম্বার এইটা। তো অবভিয়াসলি এটা বেসিক আইডিয়া যে 1010 হচ্ছে 10 হবে। যদি আমরা উপরে বসিয়ে দিই 8421 বসালে 8 + 2 10 হয়ে গেল। তো এইটুকু ক্লিয়ার যে 10 পয়েন্ট সামথিং হবে। তাহলে এইগুলো তো প্রথমেই আমাদের কেটে গেল, কোনো অসুবিধা নেই। পয়েন্টের পরে কিভাবে করো? পয়েন্টের পরে আছে 1010 আছে, তাহলে এখানে আমি 1 লেখো, টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3 আর টু টু দি পাওয়ার -4 আমরা লিখতে পারি। যেগুলো তলায় 1 সেগুলোকে নেবে। তাহলে এখানে 1/2 প্লাস হচ্ছে 1/3 করলে পাবে 0.625 পেয়ে যাবে। করে দেখতে পারো 1/2 টু দি পাওয়ার 3 মানে 8 হয় এখানে। ঠিক আছে, তাহলে 1/2 আর 1/8 কে যখন করবে তোমরা পাবে 0.625। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, 0.625 অ্যান্সার কিন্তু হবে। পরের প্রশ্ন কি বলছে? দ্য প্রসেস ইজ, প্রসেস জিনিসটা কি? প্রসেসের ডেফিনেশন বেসিক কি বলছে? প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেপন ডিস্ক, একদমই না। বেসিক যখন আমরা প্রসেসের ব্যাপারে বলি, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন একটা প্রসেস হার্ড ডিস্কে থাকে তখন এটা কখনো প্রসেস হয় না, এটাকে সফটওয়্যার বলা হয়। কন্টেন্ট অফ মেন মেমোরি,
এটাও কিন্তু একদমই না। মেমোরিতে মধ্যে অনেক কিছু থাকতে পারে র্যামের মধ্যে, সেটা কিন্তু প্রসেস আমরা বলতে পারি না। এবার প্রোগ্রামিং এক্সিকিউশন, এটা পার্টিকুলার ওয়ার্ড। যখন প্রোগ্রাম বা সফটওয়্যার যখন রান করে, প্রোগ্রাম যখন এক্সিকিউট করে, তখন তাকে প্রসেস বলা হয়। এবং তার বেসিক রিকোয়ারমেন্টে তার কিন্তু পিসিবি তৈরি হতে হয়, প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি, খুব ইম্পর্টেন্ট কথা। পিসিবি তৈরি হলেই একটা যখন প্রোগ্রাম যখন আমাদের হার্ড ডিস্কে থাকে, সেখান থেকে আমাদের লং টার্ম শিডিউলার তুলে নিয়ে আসে কোথায়, আমাদের র্যামের মধ্যে নিয়ে আসে। র্যামের মধ্যে আনার পর তার পিসিবি তৈরি হয়, প্রসেস কন্ট্রোল ব্লক, যাবতীয় তার প্রসেসের ওপর সবকিছু এই পিসির মধ্যে লেখা থাকে। তখনই গিয়ে আমরা বলতে পারি একটা কিন্তু প্রসেস তৈরি হয়েছে। প্রোগ্রাম নিয়ে আসলেই কিন্তু প্রসেস বলা হয় না, এক্সিকিউশনের আগে তার পিসিবিটা তৈরি করতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন বলছে ইফ সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে সি ইন্টু এর ভ্যালু কত? এটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে দিয়েছে, যেখানে সি এর ভ্যালু বলে দিয়েছে এ ইন্টু বি বলে দিয়েছে। তার মানে সি ইন্টু এটা বার করতে হবে। তো সি এর ভ্যালু এ ইন্টু বি তুমি জানো, তাহলে এ সি ইন্টু এর ভ্যালু কি হতে পারে? তাহলে সি এর জায়গায় এ ইন্টু বি পুট করে দাও, এ ইন্টু বি, আর এ তো এখানে ছিলই আগের থেকে। তাহলে এ আর এ মাল্টিপ্লাই করলে কি হয়? শুধু এ, এটা আমরা অলরেডি আইডেন্টিফাইড ল থেকে জানি। তাহলে অ্যান্সার হবে এ বি। কিন্তু তোমাদের অপশনে একটাও অ্যান্সার কারেক্ট না। এই প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছিল 2016 সালে, তারা কিন্তু মার্কস পেয়ে গেছে, কারণ কি অ্যান্সারগুলো এখানে ভুল দেওয়া রয়েছে। অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি হবে? এ ইন্টু বি কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে? লজিক্যাল জর অপারেশন করতে বলেছে, এই দুটো হেক্সাডেসিমাল নাম্বার দিয়েছে। এরকম ধরনের প্রশ্ন যখন থাকবে, আমরা কি করব? এগুলোকে বাইনারিতে কনভার্ট করে তার বিট ওয়াইজ জর অপারেটর করে ফাইনালটা আবার হেক্সাডেসিমালকে আমাদের বলতে হবে যে অ্যান্সার কি আছে। তো তোমাদের সামনেই করে দেখাচ্ছি। প্রথম নাম্বার আছে 4AC0, তার বিনিময়ে এটাকে 4 বিটে আমরা লিখবো। 4 মানে কি হয়? 0100, এ মানে 10, 10 মানে কি হবে? 1010, সি মানে আমাদের হচ্ছে 12, 12 মানে কি হবে? 1100। এইভাবে তোমাদের একটু মনে রাখতে হবে। আর 0 মানে হচ্ছে 4টে 0 হয়ে গেল। আর সেই তুলনায় যদি আমরা লিখি B53F, এটাকেও আমরা একইভাবে করে নেবো। বি মানে হচ্ছে আমাদের 11, 11 মানে কি হবে? 1011, 5 মানে হচ্ছে 0101, 3 মানে হচ্ছে 0011, আর F মানে 4টেই 1, 15 যেহেতু। এবার প্রত্যেকটা আমাদের এরকম ভাবে বিট ওয়াইজ এইভাবে আমরা জ্বর করব। তাহলে আমরা জ্বরের গল্প কি ছিল? ডিফারেন্ট থাকলে আমরা 1 লিখবো, সেম থাকলে আমরা 0 লিখবো। এই হচ্ছে আমাদের জ্বরের বেসিক প্রিন্সিপাল। তো এখানে ডিফারেন্ট, সবগুলোই ডিফারেন্ট হবে। দেখতে থাকো তোমরা, সবগুলো লিখছি আমি, সবগুলোই ডিফারেন্ট কিন্তু ডিজিট। আমি যখন বিট ওয়াইজ করছি সবগুলো ডিফারেন্ট বলে অ্যান্সার কি হয়ে যাবে? সবগুলোতে এখানে এফ হবে, এখানে 4টে 1 মানে এফ, এখানেও 4টে 1 মানে এফ, এখানেও 4টে 1 মানে এফ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের সি কিন্তু কারেক্ট অপশন, 4টে এফ কিন্তু অ্যান্সার হবে। পরের প্রশ্ন বলছি ইফ আ রেজিস্টার কন্টেন্ট ডেটা, ধরো না এই ডেটাটা রয়েছে, ইজ সাবজেক্টেড টু ওয়ান অ্যারিথমেটিক শিফট লেফট অপারেশন দেন দ্য কন্টেন্ট অফ রেজিস্টার আফটার দ্য অপারেশন ইজ। বাংলা ভাষার মানে হচ্ছে তোমাকে একটা ডেটা দেওয়া রয়েছে 11001100, একে বলেছে লেফট শিফট করতে বলেছে, 1 বিটের লেফট শিফট করতে বলেছে। করলে তোমার অ্যান্সার কি হবে? রেজিস্টারের কন্টেন্ট কি হবে? তো 8টা বিট আছে, তাহলে আমি 8খানা হোল্ডিং পজিশন তলায় কিন্তু এরকম এঁকে নিলাম। এবার আমি দেখো লেফট শিফট মানে বাঁ দিক, এটা লেফট এটা রাইট আমার স্ক্রিনের। তাহলে এটাকে বাঁ দিক 1 বিট সরাবো এখান থেকে, আর এখানেও 1টা, তার মানে 1 বিট সরলে এখানে আসবে, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে। এইভাবে তুমি একটা করে বিট সব সরে যাবে। তো সরে গিয়ে এইভাবে চলে আসলো। তারপর দেখো একটা লাস্টে খালি রয়েছে, এখানে কি বসাবো? সবসময় যেটা সরানোর পর যে লাস্টে যত ঘর খালি থাকবে সেখানে 0 বসাবো। তাহলে দিস ইজ দ্য আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো অপশন হচ্ছে আমাদের ডি, যেখানে আমরা এইভাবে জিনিসটাকে করতে পারি। এটা 1 বিট বলেছে। এবার প্রশ্নে 2 বিট বললে দুটো 1 বাইরে বার করে দেবো। তাহলে শর্টকাট ট্রিক কি হবে? যা ছিল, যা নাম্বারটা লেফট বললে নাম্বার ছিল ধরে নাও 11001100, যদি 2 বিট বলতো দুটো 1 বাইরে বার করে দিয়ে সামনে আমরা দুটো 0 এখানে অ্যাড করে দিতাম। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যেত। ব্যাস, এইভাবে তোমরা শর্টকাটে, আমি মেথডটা দেখালাম, বাট তোমরা শর্টকাটে এইভাবেও তোমরা করতে পারো। পরের প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু মেন মেমোরি? কোন টার্মটা আমাদের মেন মেমোরির সাথে খুবই রিলেটেবল বলতে পারি বা ক্লোজলি যাচ্ছে বলতে পারি? এক হচ্ছে নন ভোলাটাইল পার্মানেন্ট কন্ট্রোল ইউনিট ভোলাটাইল। দেখো ভোলাটাইল তো হবে না, পার্মানেন্টও না, ডেটা স্টোর করতে পারে না। আর ভোলাটাইল মানে কারেন্ট সাপ্লাই না থাকলেও ডেটা আমার হোল্ড করবে, এটা ভোলাটাইলের কথা বলছে। কিন্তু আমাদের মেমোরি, সরি উল্টো বললাম, ভোলাটাইল কথাটার মানে হচ্ছে কারেন্ট সাপ্লাই না থাকলে আমাদের ডেটা কিন্তু আমাদের হোল্ড করবে না। তো সেই সূত্রে ভোলাটাইল হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর নন ভোলাটাইল কিন্তু আমাদের হবে না, কেন কি নন ভোলাটাইল হচ্ছে আমাদের কারেন্ট সাপ্লাই না থাকলেও ডেটা হোল্ড করছে। এটা হচ্ছে মেন মেমোরি, সরি আমাদের হার্ড ডিস্কের কথা বলছি। হার্ড ডিস্ক কিন্তু আমাদের নন ভোলাটাইল, এসএসডি হচ্ছে নন ভোলাটাইল। কিন্তু ভোলাটাইল মানে কারেন্ট সাপ্লাই যতক্ষণ থাকবে ততক্ষণ
পাওয়ার সাপ্লাই বলতে পারো, কারেন্ট সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই, যাই তোমরা বলতে পারো, ততক্ষণ ডেটাকে হোল্ড রাখবে। যেই কারেন্ট বা পাওয়ার বা যাই বলো না কেন যদি না সাপ্লাই না থাকে, ডেটা কিন্তু থাকবে। এটাকে হলো ভোলাটাইল নেচার বলা হয়। তো সেই সূত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, র্যাম কিন্তু আমাদের মেন মেমোরি কিন্তু ভোলাটাইল মেমোরি বলা হয়। পরের প্রশ্ন কি বলছে, হাউ মেনি ফুল অ্যাডার আর রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট আ এম বিট প্যারালাল অ্যাডার? এম খানা বিটের প্যারালাল অ্যাডার করার জন্য কতগুলো ফুল অ্যাডার দরকার? তো প্রশ্নের মধ্যে একটা অপশনও কারেক্ট না, আমি বলে দিই। এইরকম ধরনের প্রশ্ন শর্টকাট কি ট্রিক আছে, প্যারালাল অ্যাডার আমাদের যতগুলো বিটের লাগবে, মানে যতগুলো বিটের অ্যাডিশন করার জন্য আমাদের যখন অ্যাডার বানাতে হয় প্যারালাল অ্যাডার, তখন আমাদের ততগুলোই কিন্তু ফ্লিপ লাগে, আমাদের অ্যাডার কিন্তু লাগে, ততগুলোই আমাদের অ্যাডার কিন্তু থাকতে হবে। যদি আমাদের 4 বিটের আমাদের প্যারালাল অ্যাডার বানাতে হয়, তাহলে আমাদের 4খানা কিন্তু আমাদের ফুল অ্যাডার লাগবে। এটা হচ্ছে বেসিক ইন জেনারেল কথা, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে অ্যান্সার হবে এম খানা ফুল অ্যাডার লাগবে। প্রশ্ন একটাও আমাদের কারেক্ট না, তাহলে অবভিয়াসলি এই প্রশ্নের অপশনটা গুলো ভুল ছিল। যারা কারেক্ট অ্যাটেন্ড করেছে তাদের কিন্তু ফুল নম্বর তারা কিন্তু পেয়ে গেছে। তো সেই সূত্রে এখানকার অপশন কি হয়ে যাবে, আমাদের এম, আমাদের যেটা অপশনে নেই, এম খানা, এম বিটের প্যারালাল অ্যাডার বানাতে গেলে আমাদের এম খানা ফুল অ্যাডারের কিন্তু গল্প এখানে লাগে। পরের প্রশ্ন বলছে, আফটার এক্সিকিউশন অফ দ্য ফলোইং কোড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই? এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে? তো সেই সূত্রে এক্স এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু আছে আমাদের 1, y এর ভ্যালু ইনিশিয়ালি আছে 0, তাহলে আমরা করছি y ইজ ইকুয়াল টু x প্লাস প্লাস। এটা কিন্তু পোস্ট ফিক্স এক্সপ্রেশন। তো পোস্ট ফিক্সে কি হবে, y এর x এর ভ্যালুটা আবার প্রথমে y তে যাবে, তাহলে y এর মধ্যে এখন কি এসে গেল 1 হয়ে গেল, তারপর আমাদের x এক বেড়ে কি হবে 2 হবে, তাহলে প্রিন্ট করতে বলেছে x আর y এই অর্ডারে, x এর ভ্যালু এন্ড y এর ভ্যালু, তাহলে আমাদের 2 আর 1 কিন্তু ফাইনাল অ্যান্সার হবে। কোথায় আছে, a তে আছে। অনেক লোক ভুল করে তোমরা এইভাবে মেরে দিলেও y এর ভ্যালু 1 2, এটা কিন্তু হবে না। দেখতে হবে আমরা কি অর্ডারে চেয়েছে, আউটপুটটা কি অর্ডারে চেয়েছে, y তারপরে হচ্ছে তোমাদের x তারপরে হচ্ছে y, x এর ভ্যালু প্রথম হবে, তারপর কিন্তু y এর ভ্যালু থাকতে হবে। এই জন্য প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, অনেক লোক ভুল করে এই ডিটাও কিন্তু মেরে দিতে পারতো, এটা করবে না। কোড দেখে মনে হচ্ছে এরকম ব্যাপার, কিন্তু আমরা লাইনটা ভালো করে পড়ে নেব। পরের প্রশ্ন কি বলছে, হুইচ স্ট্রাকচার প্রহিবিট দ্য শেয়ারিং অফ ফাইল অ্যান্ড ডিরেক্টরি? কোন স্ট্রাকচারটা লিমিট করে ফাইল এবং ফোল্ডার শেয়ারিং এর জন্য? প্রশ্নটা এসছে আমাদের অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট থেকে দিয়েছে। এখানে 4টে অপশন দিয়েছিল, 1 লেভেল স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, গ্রাফ স্ট্রাকচার আর 2 লেভেল স্ট্রাকচার। 4টে অপশন ছিল। কারেক্ট অপশন হবে আমাদের 1 লেভেল স্ট্রাকচার। কেন, তার ইনডেপথ গল্প এখানে লিখে রেখেছি। অল ফাইল আর প্লেস ইন সেম ডিরেক্টরি, এখানে কিন্তু একই ডিরেক্টরিতে সব ফাইল থাকে, এখানে কোনো হায়ারার্কি গল্প থাকে না, কোনো সাব ডিরেক্টরি থাকে না, আর ফাইল শেয়ারিং কিন্তু পসিবল হয় না 1 লেভেল ডিরেক্টরি বা 2 লেভেলে। কিন্তু এই গল্পটা হচ্ছে যেখানে অ্যালাউ ইচ ইউজার টু হ্যাভ দেয়ার ওন ডিরেক্টরি, তাহলে এটাই হচ্ছে মেন গল্প। 2 লেভেল তার থেকে একটুখানি হায়ারিটি বলতে পারো। আর গ্রাফ আর ট্রি স্ট্রাকচার এখানে তো হায়ারিকি, এটা নট অ্যালাউ, হায়ারিকি অ্যালাউ করছে, এবং গ্রাফ স্ট্রাকচারও কিন্তু আমাদের অ্যালাউ শেয়ারিং হয়। তো সেই সূত্রে এই 4টের মধ্যে কিন্তু আমাদের অপশন হয়ে যাবে 1 লেভেল। মাথায় রাখবে, যখনই ফাইল শেয়ারিং যেখানে বন্ধ রয়েছে, প্রহিবিট মানে হচ্ছে বন্ধ থাকা, সেটা কিন্তু 1 লেভেল স্ট্রাকচার হয়ে যাবে। বাকি যতগুলো স্ট্রাকচার সেগুলো সবগুলোতেই আমাদের হায়ারার্কি অ্যালাউ হচ্ছে এবং ফাইল শেয়ারিং কিন্তু অ্যালাউ হচ্ছে। সেই সূত্রে অ্যান্সার হয়ে যাবে 1 লেভেল স্ট্রাকচার এই প্রশ্নের। পরের প্রশ্নটা একটা আমাদের টার্নারি অপারেটর থেকে দিয়েছে, কিন্তু খুব সুন্দর ভালো একটা প্রশ্ন দিয়েছে, যেখানে খুব সুন্দরভাবে বুঝতে হবে গল্পটা কি বলছে। এখানে দেখো দিয়েছে 10:0 কোশ্চেন মার্ক 0 কোশ্চেন মার্ক 5:11:12 এরকম ধরনের গল্প দিয়েছে। তো প্রথমে টার্নারি অপারেটরের গল্পটা কি, টার্নারি অপারেটরের গল্প যে প্রথমে কন্ডিশন দিই, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1 কে এক্সিকিউট হবে, আর না হলে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হবে। এই হচ্ছে ব্যাপার, ট্রু হলে এইটা যাবে আর ফলস হলে এখানে যাবে। এই হচ্ছে বেসিক টার্নারি অপারেটরের গল্প। তো সেই সূত্রে এখানে যখন সাব অনেক গল্প দিয়ে দিয়েছে, মানে সাব কন্ডিশনও দিয়ে দিয়েছে, মানে মেন কন্ডিশনের পরে সাব কন্ডিশন এরকম দিয়েছে। তো গল্পটা কিভাবে হবে দেখি। এই প্রশ্নটা করতে গেলে আমাদের টার্নারি অপারেটরের অ্যাসোসিয়েটিভিটিটা দেখতে হবে। অ্যাসোসিয়েটিভিটি কথাটার মানে কি, যে আমাদের কি অর্ডারে ফ্লো করব আমরা। তাহলে আমাদের টার্নারি অপারেটর অ্যাসোসিয়েটিভিটি হয় হচ্ছে ফ্রম দ্য রাইট টু লেফট, মানে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আমরা কিন্তু এরকম ভাবে মুভ করব। এই হচ্ছে বেসিক গল্প। তো প্রথমে ডান দিকের থেকে বাঁ দিকে যখন যাব, ডান দিকের প্রথম কন্ডিশনটা এইটা 0। সবসময় এটা দেখে আমরা প্রথমে যদি হাইলাইট করি, এইটুকু পোর্শন হচ্ছে মেন গল্প ফার্স্ট। এটা হচ্ছে সাব কন্ডিশনও বলতে পারো। আমরা যখন নেস্টেড ইফ পড়ি তখন নিচের মানে ভেতরে ইফটাকে নেস্টেড বলা হয়। তাহলে এর যে রেজাল্টের ভিত্তিতে কিন্তু আমরা পরের গল্প ক্লিয়ার হবে। তো এইটুকু প্রথমে আমরা এক্সিকিউট করব। 0 মানে হচ্ছে আমাদের কি, ফলস। এখানে কোনো কন্ডিশন আছে, ডাইরেক্ট 0 দিয়েছে। 0 থাকা মানে ফলস, 0 ছাড়া সবকিছু হচ্ছে ট্রু আমি মনে করি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো সেই সূত্রে গেলে 0 যদি হয় তাহলে ফলস হলে কি হবে, তাহলে আমাদের 11 কিন্তু এর আউটপুট হবে। তাহলে আউটপুটটা কিরকম ভাবে দেখবো, 10
কোশ্চেন মার্ক 11:12। তাহলে প্রথমে এই পোর্শনটা এক্সিকিউট করে নিলাম, করার পর আমাদের এই পোর্শনটা পড়ে রয়েছে। এইবার দেখো 10 মানে কি, 10 মানে অলওয়েজ ট্রু, যে কোনো ভ্যালু জিরোর ওপরে যাক নিচে যাক যে কোনো জায়গায় জিরোকে ছেড়ে দাও, 1 -1 এখানে যতগুলো নাম্বার জিরোকে ছেড়ে সব ইনফাইনাইট নাম্বার কিন্তু আমাদের ট্রু বলেই আমরা। তো সেই সূত্রে গেলে এখানে যখন 10 হয় তখন কি হবে, তখন ট্রু মানে এখানে অ্যান্সার হয়ে যাবে 11। তাহলে ট্রু হলে এখানে যাবে, আর ফলস হলে যদি আমরা এখানে যেত, তাহলে সেই সূত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এই এক্সপ্রেশনটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 11 কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 2016 সালে দিয়েছে। পরের প্রশ্ন কি বলছে, টোটাল নাম্বার অফ পসিবল বুলিয়ান ফাংশন কম্প্রাইজিং n বুলিয়ান ভেরিয়েবল। কতগুলো ফাংশন হতে পারে যদি n খানা বুলিয়ান ভেরিয়েবল থাকে। এটা অলরেডি 2016 সালে কম্পিউটার সায়েন্সেও দিয়েছিল, মুখস্থ রাখবে। 2 টু দি পাওয়ার n, এই হচ্ছে অ্যান্সার হবে। কেন, আমাদের দেখো একটা n খানা ভেরিয়েবলের কতগুলো কম্বিনেশন হয়, 2 টু দি পাওয়ার n, এটা তো নরমালি জানি, 3টে ভেরিয়েবল 8টা কম্বিনেশন। হ্যাঁ, যদি 3টে ভেরিয়েবল 8টা কম্বিনেশন হলো, তাহলে নরমালি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n লিখতে পারি। আর ফাংশন কতগুলো পসিবল হয়, তাহলে তার 2 এর মাথায় সেই জিনিসটা, 2 এর মাথায় 2 টু দি পাওয়ার n কিন্তু এখানে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। এতগুলো ফাংশন যদি আমাদের কম্বিনেশন বলে, তাহলে বলবে 2 টু দি পাওয়ার n কম্বিনেশন হয় বুলিয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে। আর ফাংশন কতগুলো হতে পারে, 2 টু দি পাওয়ার n হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে সি, কিন্তু কারেক্ট অপশন কিন্তু এখানে হয়ে যাবে। লাস্ট প্রশ্ন চলে আসলাম, ইন হুইচ প্রিন্টার প্রিন্টিং ইজ পারফর্ম বাই স্প্রেইং ইঙ্ক। ইঙ্ককে স্প্রে করে কোন প্রিন্টার দিয়ে প্রিন্টিং হয়। খুব ইম্পর্টেন্ট, 3টে প্রিন্টারের ব্যাপারে জানতে হবে। একটা হচ্ছে তোমার নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে আমাদের চলে আসবে হচ্ছে আমাদের ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আর ইম্প্যাক্টের মধ্যে দুটো প্রিন্টার জানতে হবে, একটা হচ্ছে তোমাদের ইঙ্কজেট প্রিন্টার আর হচ্ছে লেজার প্রিন্টার। টোটাল আমাদের 3টে প্রিন্টারের ব্যাপারে খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তো এখানে হচ্ছে আমাদের ইঙ্কজেট প্রিন্টার কিন্তু এইভাবে কাজ করে, যেখানে আমাদের ইঙ্ককে স্প্রে করতে হয়, স্প্রে করার পরে কিন্তু কাজটা হয়। এটা যখন এর ব্যাপারে ভালো করে পড়বে তোমরা, তখন বুঝতে পারবে এখানে আমাদের ইঙ্কটা পরে পেপারের উপর, সেটা গাইড করে আমাদের ইলেকট্রিক যে সার্কিটটা রয়েছে সেটা গাইড করে পেপারের মধ্যে ইঙ্ক পড়ে সেটাকে সেই ইঙ্কিং প্রিন্টিংটা হয়। অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ আমাদের ইঙ্কজেট প্রিন্টার। এর ব্যাপারে পড়াশোনা করে নেবে, ইঙ্কজেটও পড়তে হবে, লেজার প্রিন্টারও পড়তে হবে এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার, 3টেই কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। প্রশ্ন 3টে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো এই গিয়ে আমাদের 16টি প্রশ্ন এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এর পরের পার্টে আমরা আরো 16টি থেকে 17টি প্রশ্ন নিয়ে আসবো এই এসএলএসটি 2016 কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার থেকেই। আমার এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কোনো প্রশ্ন সংক্রান্ত কোনো ডাউটস হয় আমার কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থেকো, আবার আমরা পরের পার্টে দেখা হবে।